আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজধানীর প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার লকডাউন, বেরোতে পারছেন জরুরি সেবায় নিয়োজিতরা। করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে 7 জন সহ মৃত্যুর সংখ্যা 10, দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। নতুন অর্থ বছরে বাজেট পেশ কাল, লক্ষ্য অর্থনৈতিক পুনরুদ্ধার, স্বাস্থ্য ও কর্ম নিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন করা হয়েছে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকা। গত মধ্যরাত থেকেই 8টি প্রবেশ পথের সবকটি বন্ধ করে দেওয়া হয়। জরুরি প্রয়োজনে কেউ বের হতে চাইলে পরিচয় ও কারণ নিশ্চিত করে এলাকার বাইরে যেতে দেয়া হচ্ছে। এই বিধিনিষেধ থাকবে 14 দিন। জসিম জুয়েলের রিপোর্ট। রাজধানীর পূর্ব রাজাবাজার ব্যস্ততা নেই। এই এলাকাটি রেড জোন হিসেবে ঘোষিত হওয়ায় 14 দিনের লকডাউন আরোপিত হয়েছে। পূর্ব রাজাবাজারের সব প্রবেশপথ বন্ধ, নিয়ন্ত্রণ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে প্রবেশ পথগুলোতে কর্মস্থলে যাওয়ার জন্য উপস্থিতি বাড়তে থাকে। পুলিশ বাধা দিলে অনেকেই জড়িয়ে পড়েন বাক বিতণ্ডায়। আমি যে কন্টিনিউ থেরাপি দিচ্ছি, আমার দৈনিক এডিও আছে, মানে রিসিভও আছে। উপযুক্ত কারণ দেখাতে না পারায় ঘরে ফিরে যেতে হয়েছে অনেককে। আমরা সবাই সহযোগিতা করতে চাই, এরকম একটা মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করতে হবে। নর্মালি আমরা যেভাবে চলাচল করি সেভাবে চলাচল করতে পারতেছি না, মানে এখানে অনেক দূর থেকে আমরা হেঁটে তারপরে এই গেট দিয়ে বের হতে হচ্ছে, অন্য গেটগুলো বন্ধ সব। জরুরি সেবায় যারা নিয়োজিত শুধুমাত্র তারাই আইডি কার্ড দেখিয়ে বের হতে পেরেছেন। সমস্যা হচ্ছে সেটা তো নিজেদের ভালোর জন্যই। একদিক থেকে তো মানে আমাদের সংক্রমণের দিক দিয়ে ভালো, কিন্তু আমাদের তো আবার সার্ভিসের দোকানে, মেডিসিনের দোকান যেতে হবে। এখান থেকে কোনোভাবে মুভ করা পসিবল হচ্ছে না। পুলিশ বলছে নির্দেশনা অনুযায়ী সীমিত চলাচল করতে দেওয়া হচ্ছে। অনেক লোক আসতেছে আপনার বেরোনোর জন্য, অনেকে আমাকে ফোন করতেছে সে বাইরে যাবে, আমরা তাদেরকে বুঝাইয়ে দিচ্ছি এবং আমরা এবারে মনে করছি আমি এখন পর্যন্ত যে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি, তারা আবার ফিরে গেছে। করোনা আক্রান্তের হার বেশি থাকায় পূর্ব রাজাবাজারকে রেড জোন ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপরই পরীক্ষামূলক লকডাউন ঘোষণা করা হয়। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, উপসর্গ নিয়ে মৃত্যুও বেড়েছে। চাঁদপুর সদর ও হাজীগঞ্জে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন 7 জন। গাজীপুর, রাজশাহী ও দিনাজপুরের হিলিতেও মারা গেছেন 3 জন। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে চাঁদপুরে 7 জনের মৃত্যু হয়েছে। একজন সদর উপজেলার মৈশাদী গ্রামের এবং অন্যদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে। নমুনা সংগ্রহ করে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে তাদের। করোনা উপসর্গ নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের জয়ন্তীপুর গ্রামে। এছাড়া দিনাজপুরের হিলির জাঙ্গই গ্রামে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও এক বৃদ্ধা। সিলেটে 94 জনের নমুনা পরীক্ষায় আরও 50 জন শনাক্ত হয়েছেন। আক্রান্তদের 47 জনই সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এর মধ্যে 4 জন চিকিৎসকও রয়েছেন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 989 জনে। 24 ঘণ্টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি শেখ রুকনুজ্জামান সহ 14 জনের করোনা পজিটিভ। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা 516 জন। তাদের আইসোলেশনে রাখার পর বাড়ি ও তাজহাট থানা লকডাউন করার কথা জানান সিভিল সার্জন। বরিশালে 24 ঘণ্টায় আরও 27 জন সহ মোট আক্রান্ত 701 জন। এর মধ্যে 8 জনের মৃত্যু হয়েছে এবং সুস্থ হয়েছেন 117 জন। কুষ্টিয়ায় নতুন 15 জন সহ মোট আক্রান্ত 153 জন। তাদের মধ্যে সদ্য যোগ দেয়া এডিসি ও একজন সাংবাদিক রয়েছেন। জেলায় সুস্থ হয়েছেন 31 জন।
এছাড়া দিনাজপুরে নতুন 15 জন সহ 338, বগুড়ায় নতুন 77 জন সহ 995, ঠাকুরগাঁওয়ে নতুন 6 জন সহ 150, সিরাজগঞ্জে চিকিৎসক সহ নতুন 18 জন, ঝিনাইদহে নতুন 5 জন সহ 69, মাগুরায় নতুন 3 জন সহ 44 ও চুয়াডাঙ্গায় নতুন 4 জন সহ 131 জন করোনা আক্রান্ত হয়েছেন। 4 কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ইসলামী ব্যাংক নওগাঁ শাখা লকডাউন করা হয়েছে। এদিকে মহামারী করোনা প্রতিরোধে কর্মরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ ও গণমাধ্যম কর্মী সহ সম্মুখ যোদ্ধাদের সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করেছে বিএনসিসি বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা ইউনিট। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট। বিশ্বে মহামারী করোনায় ক্ষতির মুখে অর্থনীতি, তাই এবারের বাজেটের লক্ষ্য অর্থনীতি পুনরুদ্ধার। দরিদ্র মানুষের আয় ও খাদ্য নিরাপত্তার পাশাপাশি ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগকে সচল করতে থাকছে নানামুখী চেষ্টা। ব্যাপক ভর্তুকির চাপ ও ঋণ নির্ভরতা সত্ত্বেও উচ্চ প্রবৃদ্ধির প্রত্যাশায় কাল 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল। আর মানুষের স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গতিশীল অর্থনীতির উপর ভর করে প্রতি জুনেই আসে নতুন বাজেট। এই ধারাবাহিকতা 1 দশকেরও বেশি সময়ের। তবে করোনাকালে এবারের প্রেক্ষাপট অনেকটাই ভিন্ন। থমকে গেছে উৎপাদনের চাকা, আমদানি রপ্তানি সহ মানুষের আয় ব্যয়ের প্রাত্যহিক কর্মতৎপরতা প্রায় স্থবির। কবে নাগাদ স্বাভাবিক হবে কেউ জানে না। এ অবস্থায় নতুন অর্থবছরের জন্য আসছে প্রায় 5,68,000 কোটি টাকার জাতীয় বাজেট। চলতি অর্থবছরের চেয়ে যার আকার প্রায় 8.56% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য 3,82,016 কোটি টাকা। চলতি অর্থবছরে 1 লাখ কোটি টাকারও বেশি রাজস্ব ঘাটতির আশঙ্কা। তারপরও নতুন বাজেটে এনবিআরকে আদায় করতে হবে 3,30,000 কোটি টাকা। এদিকে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, অর্থনীতিতে গতি না ফিরলে রাজস্ব আহরণেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিনিয়োগ বান্ধব কর্মসংস্থান সৃষ্টি এবং মানি সার্কুলেশনকে ইমপ্রুভ করে এই ধরনের বাজেট আমাদের প্রত্যাশা করছি। 3% গ্রোথ বলেন বা 8% গ্রোথ বলেন, এটা শুড নট ম্যাটার। আমাদের এই বাজেটকে দিয়ে আমাদের ইকোনমিকে স্টেবিলাইজ করতে লাগবে। স্টেবিলাইজের পরে সরকারের যে সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে এবং বাজেটে যেগুলো আনবে, এগুলো আমরা আশা করি যে আমরা যদি ঠিক করে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের অর্থনীতি আগের মতন আমরা সামনের দিকে এগোতে থাকবো। ঘাটতি অর্থায়নের জন্য পর্যাপ্ত কৌশল নির্ধারণ, দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যে সমস্ত উৎস থেকে ঋণ প্রাপ্তির প্রয়োজন রয়েছে সেটার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া। গত কয়েক বছর ধরে বাজেট ঘাটতির আকার জিডিপির প্রায় 5% মধ্যেই থাকে। তবে এবার ঘাটতি থাকছে প্রায় 6%। বিদেশি অনুদান বাদে যার পরিমাণ 1,89,997 কোটি টাকা। ঘাটতি পূরণে ঋণই হচ্ছে বড় উৎস। অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্য 84,980 কোটি টাকা, আর বিদেশি উৎস থেকে আসবে 76,004 কোটি টাকা। নতুন বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা বাড়লেও কমছে সঞ্চয়পত্র বিক্রিতে। করোনা মোকাবেলায় রাজস্ব ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও যথাসময়ে চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ 2,05,000 কোটি টাকা। পরিস্থিতি বিবেচনায় আগামী বাজেটে স্বাস্থ্য, খাদ্য ও কর্মনিরাপত্তায় বেশি কর্মসূচি থাকা জরুরি বলে মনে করছেন অর্থনীতিবিদরা। একমত পরিকল্পনা কমিশনও। মানবিক বিপর্যয় এবং অর্থনৈতিক বিপর্যয়ের এই প্রেক্ষাপটে আমাদের এই বছরের বাজেট হচ্ছে, এটি বাজেটের ভিন্ন রকম বৈশিষ্ট্য। জীবন রক্ষা, দ্বিতীয়ত কিভাবে ক্রমান্বয়ে আমরা অর্থনীতিকে সক্রিয় সচল করে তুলতে পারবো, এটি বাজেটে প্রতিফলিত হবে। নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য 8.2% আর মূল্যস্ফীতি 5.4%-এর মধ্যেই আটকে রাখার চেষ্টা থাকবে। এদিকে নতুন বাজেটের অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। ব্যাপক রাজস্ব ব্যয় চাহিদা থাকায় বাজেটে পরিচালন ব্যয় বেড়েছে, যার আকার 3,48,180 কোটি টাকা। নতুন বাজেট বাস্তবায়ন করা গেলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিতে নতুন প্রাণ পাবে বলে আশাবাদী সরকার। একদিকে করোনার ক্ষতি পুষিয়ে আনা, অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, পাশাপাশি নানা খাতের সংস্কার, এমন বিষয়গুলো বাজেটে প্রাধান্য পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা।
বাজেটকে কেন্দ্র করে প্রতি বছরই কর ছাড়ের দাবি থাকে ব্যবসায়ী উদ্যোক্তাদের। এর মধ্যে কর্পোরেট ট্যাক্স অন্যতম। গত বাজেটের আগে দাবি থাকলেও কমানো হয়নি কর্পোরেট ট্যাক্স। এবার করোনা মহামারীতে সার্বিক ব্যবসা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্যাক্সের ছাড় দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। প্রতিবছর কোম্পানির বড় একটি অংশ সরকারের কোষাগারে জমা হয় কর্পোরেট ট্যাক্স হিসেবে। বৈশ্বিক করোনা মহামারীর কারণে বিশ্বের ব্যবসা বাণিজ্য স্থবির। বাংলাদেশেও এই বাস্তবতার বাইরে নয়। তাই আসছে বাজেটে কর্পোরেট ট্যাক্সে খানিকটা ছাড় চাচ্ছেন ব্যবসায়ীরা। মোবাইল অপারেটররা বাংলাদেশে 45% হারে কর্পোরেট ট্যাক্স দেয়, যা ভারতে 22%, পাকিস্তান এবং নেপালে 30%, শ্রীলঙ্কায় 28% এবং আফগানিস্তানে 20%। আমরা কর্পোরেট ট্যাক্সকে দেশের অন্যান্য শিল্পের মতো যৌক্তিক হারে করার জন্য অনুরোধ করেছি। রিইনভেস্টমেন্ট করার জন্য আর ওয়ার্কিং ক্যাপিটালকে ক্যাশ ফ্লো ঠিক রাখার জন্য এইবার আমরা মনে করছি সরকার যদি সামনে যে বাজেট আসবে এখানে কর্পোরেট ট্যাক্স কমানোর ক্ষেত্রে ওনারা বিবেচনা করতে পারে। পুঁজিবাজারের বাইরে থাকা ব্যাংক, বিমা, মোবাইল অপারেটর সহ অন্যান্য কোম্পানির কর্পোরেট ট্যাক্সের হার তালিকাভুক্ত প্রতিষ্ঠানের চেয়ে বেশি। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সে কিছুটা ছাড় পেয়ে থাকে। এবার তাদের দাবি একটু বেশি ছাড়ের। উদ্যোক্তারা বলছেন, চলমান সংকটে কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা বাড়াতে আগামী বাজেটে কর ছাড়ের উদ্যোগ থাকা জরুরি। এনবিআর-এ ইতিমধ্যেই কিন্তু আমরা বাজেট নিয়ে অপারেটররা প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি বিষয়গুলি বিবেচনা করে কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্তটি সঠিকভাবে নেবেন। সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের পাশাপাশি আসন্ন বাজেটে কর কাঠামোতে ছাড় পেলে সংকট মোকাবেলা সহজ হবে বলে জানান উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আগামী বাজেটে পরিবেশ খাতে বরাদ্দ বাড়ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতেও বরাদ্দ বাড়ছে। এই খাত সংশ্লিষ্ট প্রকল্পে এসব কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশে নতুন করে আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে না বলেও জানান তিনি। মফির রহমানের রিপোর্ট। পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা, বাংলাদেশও এর বাইরে নয়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ দায়ী নয়, ভুক্তভোগী। দেশের উপকূলীয় অঞ্চল এর অভিঘাত মোকাবেলা করছে সবচেয়ে বেশি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সামাজিক বনায়ন, বাঁধ নির্মাণ ও পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে আসছে বাজেটে জোর দেওয়া হবে। এ লক্ষ্যে এডিপিতেও থাকছে বিশেষ বরাদ্দ। এ কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। এবার এটা বাড়ানো হয়েছে 600 কোটি টাকাতে, তার মানে 3 গুণ 2.5 গুণ প্রায়। কোভিড যেমন বিশ্বজনীন সমস্যা, জলবায়ুজনিত যে ক্ষতি আমাদের পরিবেশের উপর, এটা তো পরিষ্কার। বৈশ্বিক, আঞ্চলিক ও স্থানীয় পরিবেশ দূষণের বিষয়টি ভাবনায় রেখেই পরিবেশ সংরক্ষণে বাংলাদেশ নতুন উদ্যোগ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। কয়লা বিদ্যুৎ আমরা উৎপাদন করব না, আমরা কয়লা থেকে সরে যাব, প্রথমে গ্যাসে, তেলে, তারপরে পর্যায়ক্রমে কোথায় যাব, সৌরে। পরিবেশ সংরক্ষণে বাজেট বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান পরিকল্পনা মন্ত্রী। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। বিরতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে মৌলভীবাজারে নতুন প্রাকৃতিক গুড়ি খাত ও ঝর্ণা সন্ধান মিলেছে একুশের ক্যামেরা। দুপুর 2টার 21 সংবাদ। চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের করোনা ভাইরাস পরীক্ষার 3য় দফা নেগেটিভ এসেছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে পরীক্ষার পরে তথ্য দিয়েছেন তার ছেলে তানভীর শাকিল জয়। ডাক্তার কনককান্তি বড়ুয়ার নেতৃত্বে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের। মস্তিষ্কে রক্তক্ষরণ হলে গেল শুক্রবার রাতে অস্ত্রোপচার করা হয় তার। এর আগে গত সোমবার শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এই বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তার করোনা শনাক্ত হয়। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে পর্যটন। মৌলভীবাজারের সন্ধান মিলেছে আরও 3টি প্রাকৃতিক গুড়ি খাত, কয়েকটি জলপ্রপাত ও ঝর্ণার। স্পটটির নামকরণ করা হয়েছে শ্রীমঙ্গলের নৈসর্গিক স্বর্গধ্যান।
পর্যটনে রিপোর্ট করতে পাহাড়ি এলাকায় গিয়ে ২১শে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর ক্যামেরায় উঠে আসে পৃথক স্থানের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো। রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। পাথুরে গিরিখাতগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে জলের ধারা, সৃষ্টি করছে অপরূপা এক প্রকৃতি। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় প্রকৃতি নিয়ে রিপোর্ট করতে গিয়ে ২১এর ক্যামেরায় ধরা পড়ে ঘন বনের ভেতর প্রাচীন এই গিরিখাত। তবে প্রত্যন্ত এই এলাকায় যাতায়াতের রয়েছে ঝুঁকি। পাহাড়ি রাস্তা এবং খুব ভয়ানক একটা রাস্তা, সবাই এখানে আসতে পারে না, খুব রিস্কি একটা জায়গা। এর মধ্যে সাপ আছে, ভালুক আছে, বান্দর আছে। এগুলা আমরা যে যাচ্ছি কিন্তু খুব ১০-১৫ জন মিলে করে যাচ্ছি এগুলাই মাছ ধরার জন্য। মৌলভীবাজার জেলা প্রশাসক এই গিরিখাতের নামকরণ করেন নিসর্গ গিরিখাত। তবে যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার আগে সেখানে না যাওয়ার অনুরোধ তার। উপজেলা প্রশাসন বলছে এই আবিষ্কারে শ্রীমঙ্গলে পর্যটনের নতুন দ্বার উন্মোচিত হলো। প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিব এবং তারপরে তার যাতায়াতের রাস্তা ঠিক করব। তারপরেই যদি জনসাধারণ যায় তাহলে তারা মনোমুগ্ধকরভাবে এই গিরিখাতগুলি দেখার সুযোগ পাবে। ২১ টিভির প্রতিবেদক বিকুল চক্রবর্তী, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, এরা সকলে আমাকে এটি সম্পর্কে অবহিত করলো এবং আমরা এখানে আজকে আসলাম। দুর্গম পাহাড়ি পথ, ভাঙাচোরা পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়। যাতায়াতের জন্য বনের বাইরে ৪ থেকে ৫ কিলোমিটার রাস্তা পাকাকরণ করা প্রয়োজন বলে মনে করেন প্রকৃতি প্রেমীরা। রত্না জামান, ২১শে টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বিশ্বে করোনায় প্রাণহানি ৪,১৩,০০০ ছাড়িয়ে ভয়াবহ সংক্রমণের মাঝে অর্থনীতির চাকা চালু রাখছে মেক্সিকো। আমন্ত্রণ আবারও দুপুর ২টার ২১শে সংবাদে। ক্রান্তিকালে করোনার কাঙ্ক্ষিত সেবা দিচ্ছে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। রোগীর চাপ থাকায় বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা। সরকারের সহযোগী হিসেবে মানুষ সেবায় অপ্রতিম উদাহরণ হওয়ার প্রত্যয় প্রতিষ্ঠান প্রধানের, জানাচ্ছেন অখিল পোদ্দার। করোনা ভাইরাসের বিস্তার যখন অপ্রতিরোধ্য, তখন সরকারের সহযোগী হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয় বিশেষায়িত চিকিৎসা। সাধ্য সীমিত, কিন্তু স্বাদ ছিল অনেক, আবার সময়ও ছিল কম। তাই তড়িঘড়ি করেই যাত্রা শুরু কোভিড ব্লকের। রাত্র দিনের একনিষ্ঠ পরিশ্রমে আজকের অপ্রতিদ্বন্দ্বী অবস্থান। কোভিড রোগীদেরকে করোনা মুক্ত করার জন্যই আজকে আমাদের প্রচেষ্টা। রাত দিন পরিশ্রম করে মাত্র ১৯ দিনে আমরা একটা ২০০ বেডের হাসপাতাল তৈরি করে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে উপহার দিয়েছি। কি পাবো আর কি পাবো না সেটা বড় কথা নয়, বড় কথা হলো মানবতার সাথে আমরা থাকতে চাই। সেবার ধরন আলাদা হওয়ায় ব্যয় বেড়েছে রোগীদের, এমন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সাধারণ চিকিৎসার বিল আর এই কোভিড রোগীদের চিকিৎসা বিল কিন্তু এক নয়। বেতন হলো ২ গুণ, তাহলে এটা ব্যয়বহুল চিকিৎসা। একটা মেডিকেল অফিসার ২৭,০০০ টাকা, শুধু কোভিড হাসপাতাল কাজ করেছে ৫৪,০০০ টাকা। হোটেল খরচ আছে তার পিছনে আরও ২০,০০০ টাকা, তাহলে কত হলো? প্রায় ৭০,০০০ টাকা। এটা ইন্টু 3, ২,১০,০০০। যেখানে সাধারণ ২৭,০০০, ওই সিটে ৩ জন লোক কাজ করে ২,১০,০০০। তার আনা নেওয়া, তার হোটেল রাখা, তার খাওয়া, 5 বেলা খাওয়া, এটা কোভিড রোগীদের চিকিৎসা এইরকম। এরপরও কমছে না করোনায় আক্রান্ত রোগীর চাপ। যে বাসায় মা করোনা রোগী, ছেলে মাকে আর চেনে না, সাথে সাথে আলাদা। যে বাসায় হাজব্যান্ড করোনা রোগী হয়, স্ত্রী দ্রুতগতিতে সেখান থেকে পলায়ন করে। আমি সরকারের সাথে ছাড়া দিয়ে আসছি, একটি বেসরকারি হাসপাতালে কেউ আসে নাই। সুতরাং আমার উদ্যোগকে আপনারা এমন কিছু কথা বলবেন না যে উদ্যোগকে নষ্ট হবে। যারা অপপ্রচার করছেন সম্পূর্ণ না বুঝি করতেছেন, তারা করোনা রোগীর চিকিৎসা সম্বন্ধে না জেনেই করতেছেন। কোভিড হাসপাতালের অনেকেই কিন্তু নন কোভিড হাসপাতালে করছে, আমার কিন্তু 2টি হাসপাতাল, দুটি জায়গায়। শিক্ষার্থী এবং শিক্ষক তারা আমার এই উদ্যোগকে সাড়া দিছে। তারা নিজের অফিস, আদালত, চেম্বার, ক্লাসরুম বাদ দিয়ে কোভিডের জন্য তারা সবাই ছেড়েছে। এটা কি একটা মহামানবতা না? তারপরেও সমাজে যদি কেউ কিছু বলে, আপনার আমার কি বলার আছে? ভবিষ্যতেও আর সব দুর্যোগে জনগণের পাশে থাকার প্রত্যয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন,
ঢাকা। এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছে আরও একবার। রাজধানীর প্রথম রেড জোন পূর্ব রাজাবাজার লকডাউন, বেরোতে পারছেন জরুরি সেবায় নিয়োজিত। করোনা উপসর্গ নিয়ে চাঁদপুরে 7 জন সহ মৃত্যুর সংখ্যা 10, দেশ জুড়ে বাড়ছে সংক্রমণ। নতুন অর্থ বছরে বাজেট পেশকাল, লক্ষ্য অর্থনীতির পুনরুদ্ধার, স্বাস্থ্য ও কর্মনিরাপত্তায় গুরুত্ব দেওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 201 নম্বর, আর ভিজিট করুন 21রাষ্ট্রীয়.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 6টায় আমাদের চট্টগ্রাম সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।